প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার দুর্যোগকালীন সময় তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। তারপরেও তোমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু বন্ধ নেই। অনলাইনের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে সরকারি হরেঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং উপাধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে ব্যবস্থাপনা বিভাগের অনলাইন ক্লাসগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস এই অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখে বেশ উপকৃত হয়েছ। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে, তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। ক্লাস না হওয়ার যে ক্ষতি, আশা করি তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকে এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরেঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকের পাঠদানের বিষয় পাঠ পরিচিতি। ব্যবস্থাপনা বিভাগের বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনার নীতিমালা নামে একটি কোর্স রয়েছে। সেই কোর্সের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার মৌলিক ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে এই অধ্যায়টি শুধু অনার্স প্রথম বর্ষে ব্যবস্থাপনা বিভাগেই আলোচিত হয় না, তার পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে এবং ডিগ্রি পাস বিবিএস প্রথম বর্ষ ব্যবস্থাপনা প্রথম পত্র মৌলিক ব্যবস্থাপনা নামে একটি বিষয় রয়েছে। সেই বিষয়েও এই ব্যবস্থাপনার মৌলিক ধারণা এই অধ্যায়টি রয়েছে। আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে একাদশ দ্বাদশ শ্রেণী, ডিগ্রি এবং অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আমরা আশা করি এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা যদি অংশগ্রহণ করো, তাহলে ব্যবস্থাপনার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং ব্যবস্থাপনার যে বিভিন্ন মনীষী রয়েছে তাদের অবদান সম্পর্কেও জানতে পারবে। এবং ব্যবস্থাপনার যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি আমরা সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছ। এটি কতগুলো ব্যক্তি একটা শব্দ তৈরি করার চেষ্টা করেছে। খেয়াল করো, এটা একজন ব্যক্তি আর একটা ব্যক্তি এবং দুটো হাত ধরে, এটা হচ্ছে এম, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এন, তারপর এ, অর্থাৎ দ্য ম্যানেজমেন্ট এই শব্দটি তারা লেখার চেষ্টা করেছে। এবার আমরা আরেকটি চিত্র দেখব। তোমরা দেখতে পাচ্ছ একটি অক্ষর, এটি মূলত এম। এটি আমাদের অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা তাদের যখন বিদায় অনুষ্ঠান হয়, বিদায় অনুষ্ঠানের শেষে তারা এই ছবিটি তুলেছিল। সেই ছবিটি আমি সেখান থেকে সংগ্রহ করেছি। তো এম সিম্বল ফর ম্যানেজমেন্টের শুরু হয় এম দিয়ে, তারা এই এম লিখেছে। এবার আমরা আরেকটি চিত্র দেখব এবং এই চিত্র দেখে বোঝার চেষ্টা করব কি বলতে চাচ্ছে চিত্রে। খেয়াল করো, দুটি গাধা এবং দুটি গাধাই এই দড়ি দিয়ে বাঁধা। দুটি গাধার সামনেই খাবার রাখা আছে। তারা দুজন প্রচণ্ড রকম চেষ্টা করছে খাবার জন্য, কিন্তু কেউই খাবার খেতে পারছে না। খেয়াল করো, সেও চেষ্টা করছে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এবং এটাও চেষ্টা করছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে, কিন্তু কেউই কিন্তু একটুও খেতে পারছে না। অনেকক্ষণ এভাবে টানাটানি করার পর তারা ক্লান্ত হয়ে যায়।
ক্লান্ত হওয়ার পর দুজন একত্রে সিদ্ধান্ত নিল যে আমরা এভাবে যদি টানাটানি করি, নিজেদের সর্বোচ্চ শক্তি নষ্ট করি, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, আমরা কেউই খেতে পারবো না। তার চেয়ে ভালো আমরা দুজন একত্রে হয়ে যে কোনো এক পাশ থেকে খাবার খাওয়া শুরু করি। এরপর দুজন মিলে এই এই পাশ থেকে তারা খাবার খাওয়া শুরু করলো, অর্থাৎ এই পাশ খাবার খাওয়া শেষ হলে তারা আবার এই পাশে এসে এই খাবারটা খেতে পারবে। তার মানে হচ্ছে একসাথে মিলে মিশে কাজ করলে সেই কাজটি অনেক সহজ হয় এবং সুন্দর হয়। আর যদি নিজেদের মধ্যে সেই সম্পর্কটা না থাকে তাহলে যার যার চেষ্টা সে করবে, কিন্তু কোনো সফলতা আসবে না। এবার আরেকটি চিত্র দেখব। দেখতে পাচ্ছি একটি মহেশ। এই মহেশটি ছেলে সামনে থেকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে টানছে সামনে নিয়ে যাওয়ার জন্য, এবং বাবা পিছন থেকে এই মহিষটিকে ধাক্কা দিচ্ছে, কিন্তু মহিষটি তার জায়গা থেকে এক পাও সামনে এগোচ্ছে না। বাবা তার সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে এবং ছেলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে টানছে, তারপরেও সে তাকে সামনে নিয়ে যেতে পারছে না। এটা হচ্ছে ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। তোমাকে কী করতে হবে? বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, জোর খাটিয়ে কাজ করা যাবে না। নিচে চিত্রটিতে আমরা একটু খেয়াল করি। এবার খেয়াল করো, এই যে এই মহিষটিকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে, তার সামনে ঘাস ধরে রাখা হয়েছে। এই ঘাসের লোভে মহিষটি সামনে এগিয়ে যাচ্ছে এবং সে এবার মহিষের উপরে উঠে যাচ্ছে। খেয়াল করো, আগে কিন্তু দুজন সর্বোচ্চ চেষ্টা করেও তাকে সামনে নিয়ে যেতে পারে নাই। এখন ছেলে এই মহিষের উপরে চড়ে যাচ্ছে এবং কোনো ধাক্কাও লাগছে না, তার সামনে শুধু খাবার ধরে রেখেছে, অর্থাৎ ঘাস ধরে রেখেছে। এই ঘাসের লোভে লোভে সে সামনে এগিয়ে যাবে আর সে তার উপর চলে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। কিছুদিন পর কুরবানির গরুর হাট হবে, তখন গরুর হাট থেকে দেখবে যে এইভাবে এই গরু বাসায় আনার জন্য প্রচণ্ড রকম ধাক্কাধাক্কি করে নিয়ে আসতে হয়। তো তুমি কী করবে? বুদ্ধি খাটিয়ে কাজ করবে। যদি বুদ্ধি খাটিয়ে কাজ করো তাহলে তো জন্য কাজটি করা সহজ হবে, আর যদি বুদ্ধি খাটিয়ে কাজ না করো, গায়ের জোরে কাজ করো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। যদি গায়ের জোরে কাজ করো, বুদ্ধি খাটিয়ে কাজ না করো, তাহলে কিন্তু তোমার বস তোমাকে প্রতিষ্ঠান থেকে কিক আউট করবে, অর্থাৎ তোমাকে ছাঁটাই করে দিবে। তোমার মতো এরকম একগুয়েমি অথবা মানে যারা গায়ের জোরে কাজ করতে যায় তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না। এটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জীবনে যে হয় এমন তা না, এটা ব্যক্তিগত জীবনেও হতে পারে। এবার আমরা একটু ম্যানেজমেন্ট সম্পর্কে জানব। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ হলো টু হ্যান্ডেল। টু হ্যান্ডেলের সমার্থক শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ ম্যানেজেরিয়ার এটার অর্থ হচ্ছে ট্রেন আপ দ্য হর্সেস, ঘোড়াকে প্রশিক্ষিত করা। এখন ঘোড়াকে প্রশিক্ষিত যদি করি তাহলে সুবিধাটা কি? টু ট্রেন আপ দ্য হর্সেস, ঘোড়াকে প্রশিক্ষিত করা। ঘোড়াকে যদি প্রশিক্ষিত করা হয় তাহলে যেই রেস হয় সেই রেসে কিন্তু সহজে উইন করা যায়। আর ঘোড়া যদি প্রশিক্ষিত না হয়ে থাকে তাহলে কিন্তু সে এলোমেলো দৌড়াবে। এলোমেলো দৌড়ালে তাকে নিয়ে জয় লাভ করা যাবে না। তাহলে যত বেশি প্রশিক্ষিত হবে তত বেশি কিন্তু জয়লাভ করা যাবে। আর যদি প্রশিক্ষিত না হয় তাহলে কিন্তু জয়ের সম্ভাবনা কমে যাবে। তার মানে হচ্ছে এই ম্যানেজেরিয়াল শব্দ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস, ঘোড়াকে যেভাবে প্রশিক্ষিত করা হয় ঠিক তেমনিভাবে প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শ্রমিক থাকবে তাদেরকে ওইভাবে প্রশিক্ষিত করতে হবে যেন প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটাকে যেন সহজে অর্জন করা যায়। এবার আমরা একটু দেখি ম্যানেজমেন্ট শব্দটিকে যদি একটু ভাঙা হয় তাহলে কি হয়। ম্যানেজমেন্টকে যদি আমি একটু ভাঙি তাহলে এটার এরকম হয় ম্যানেজ প্লাস হচ্ছে ম্যান প্লাস হচ্ছে টি,
সমান সমান হচ্ছে ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজ বলতে বোঝায় অ্যান অ্যাক্ট অফ গাইডিং। আমরা কিন্তু এই ম্যানেজ শব্দটা, যদিও এটা ইংরেজি, তারপরেও এটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত ইংরেজিতেই। যেমন আমরা বলি বাবা মাকে ম্যানেজ করে কাজটি করেছি, তারপর বন্ধুকে ম্যানেজ করে কাজটি করেছি, বা স্যারকে ম্যানেজ করে কাজটি করেছি। তো ম্যানেজ মানে হচ্ছে অ্যান অ্যাক্ট অফ গাইডিং, কাউকে পরিচালিত করা। আর ম্যান বলতে হিউম্যান বিংসকে বোঝাচ্ছে। তবে এই হিউম্যান বিংসটা ডিপেন্ড করবে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী। যদি এটা একটা কারখানা হয় তাহলে হবে ওয়ার্কার, যদি এটা একটা ফ্যাক্টরি হয় তাহলে হবে এমপ্লয়ি, যদি এটা শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে এই জায়গায় ম্যান বলতে বোঝাচ্ছে স্টুডেন্ট। যদি এটা একটা ফ্যামিলি হয়ে থাকে তাহলে সেই জায়গায় এই ম্যান বলতে বোঝাচ্ছে ফ্যামিলি মেম্বার। আর টি মানে হচ্ছে ট্যাক ফুললি, অর্থাৎ দক্ষতার সাথে কাজটি করতে হবে। তাহলে ম্যানেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে টু গাইড হিউম্যান বিংস ট্যাকফুললি, অর্থাৎ মানব, এখানে মানব সম্প্রদায়, তো বললামই মানব সম্প্রদায় কিন্তু ডিপেন্ড করবে প্রতিষ্ঠানের নেচার অনুযায়ী। তো মানব সম্প্রদায়কে দক্ষতার সাথে পরিচালিত করাই হচ্ছে ম্যানেজমেন্ট। আর যে এই ম্যানেজমেন্টের কাজটি করে থাকে, অর্থাৎ টু ডিরেক্ট এ হাউস হোল্ড, যিনি কাজটি পরিচালনা করে থাকবেন তাকে বলা হবে ম্যানেজার। ব্যবস্থাপনার শাব্দিক অর্থ এবং ব্যবস্থাপনার শব্দের উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সেটা আমরা এবার শিখব। ব্যবস্থাপনা কি? ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স, অর্থাৎ ব্যবস্থাপনা হলো অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়া। ব্যবস্থাপক সে সরাসরি কোনো কাজ করবে না, তার কাজ হবে তার প্রতিষ্ঠানের যে কর্মরত কর্মচারী থাকবে তাদের মাধ্যমে কাজগুলো আদায় করে নেওয়া। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ নির্দেশ দেওয়া, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করা। তাহলে এটা দিয়ে আমরা আরও বুঝতে পারতেছি যে কাজটি আমি যে অন্যের মাধ্যমে করিয়ে নিব সেটার জন্য আমাকে কী করতে হবে? পূর্বানুমান ও পরিকল্পনা করতে হবে এবং তাদেরকে সংগঠিত করতে হবে। সংগঠিত করে তাদেরকে আদেশ নির্দেশ দিতে হবে এবং সমন্বয় সাধন করতে হবে, সর্বশেষ নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের মাধ্যমে সেই কাজটি হলো কিনা সেটি কিন্তু মূল্যায়ন করা হয়ে থাকে। এবার ব্যবস্থাপনার যেই ইতিহাস আমরা আগে বলেছিলাম, আমরা আজকে আলোচনার মূল বিষয় হিসেবে যেটা রেখেছি সেটি হচ্ছে ব্যবস্থাপনার ধারণা এবং ব্যবস্থাপনার ইতিহাস। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাচীন যুগ, আরেকটি হলো মধ্যযুগ এবং আরেকটি হলো আধুনিক যুগ। তো এই আধুনিক যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শিল্প বিপ্লব যুগ, যেটিকে 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত এটাকে শিল্প বিপ্লব বলা হয়। আর 1850 সাল থেকে 1950 সাল পর্যন্ত এটাকে বলা হয় শিল্প বিপ্লব পরবর্তী যুগ। আর 1950 সাল থেকে 2020 সাল পর্যন্ত এটাকে বলা হয় সমসাময়িক যুগ। আমরা প্রতিটি যুগের যে সকল মনীষীদের অবদান ছিল সেই মনীষীদের অবদান আমরা খুব সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। প্রাচীন যুগের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে পিরামিড নির্মাণ। সেই সময় পিরামিড নির্মাণ করা হয়। পিরামিড অত্যন্ত একটি জটিল কাজ ছিল সম্পন্ন করা সেই সময়ের জন্য, কিন্তু সেটি খুব দক্ষতার সাথে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। তারপর হচ্ছে ব্যাবিলিয়ান সভ্যতা, দ্য কোড অফ হুমারাবি। রাজা হুমারাবি রাজ্য পরিচালনা করার যে নীতি দিয়েছিলেন সেটা ব্যাবিলিয়ান সভ্যতার একটি অন্যতম নিদর্শন। তো সেটিকে দ্য কোড অফ হুমারাবি বলা হয়ে থাকে। তারপর হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে এবং হযরত মুসা আলাইহিস সালামের দিক নির্দেশনাগুলো সেই আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখযোগ্য। তারপর চৈনিক সভ্যতা, এর মধ্যে রয়েছে লাওজু। এরপর হচ্ছে আমাদের রোমান সভ্যতা। রোমান সভ্যতার পরে হচ্ছে আমাদের গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার মধ্যে দুজন দার্শনিকের কথা রয়েছে, একজন হচ্ছে দার্শনিক প্লেটো আর একজন হচ্ছে দার্শনিক সক্রেটিস। আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে মিশরীয় সভ্যতায়। মিশরীয় সভ্যতায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিরামিড সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন, যেটি বর্তমানেও খুব উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে।
তারপর হচ্ছে রাজা হুম্মুরাবির গুরুত্বপূর্ণ যে অবদান সেটি হচ্ছে দ্য কোড অফ হুম্মুরাবি, অর্থাৎ তার রচিত যে গ্রন্থটি সেই গ্রন্থটি সেই সময়ের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটি অবদান। তারপর হচ্ছে চৈনিক সভ্যতার মধ্যে রয়েছে সানজু কর্তৃক রচিত যে গ্রন্থটি সেটি হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার সানজু কর্তৃক রচিত। এরপর হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে ভারতীয় সভ্যতার কৌটিল্যের অর্থশাস্ত্র, আর হচ্ছে আমাদের দুজন দার্শনিক ছিল, দার্শনিকের মধ্যে সক্রেটিস হচ্ছে যে ধারণাটি দিয়েছিল সেটা হচ্ছে ব্যবস্থাপনার সার্বজনীনতা। এরপর হচ্ছে মধ্যযুগের মধ্যে যে সকল ব্যক্তির অবদান উল্লেখযোগ্য তার মধ্যে সর্বপ্রথম আল ফারাবি, তারপর হচ্ছে ইমাম আল গাজ্জালি, এরপর হচ্ছে লুকা পেসিউলি যেটা হিসাব বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে, তারপর হচ্ছে থমাস মোর, এরপর হচ্ছে নিকোলো মিকিয়াভেলি। তো মধ্যযুগের আল ফারাবি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। এক রাষ্ট্র পরিচালনার জন্য তিনি পরিচালকদেরকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে উপর স্তর, তারপর হচ্ছে মধ্য স্তর এবং হচ্ছে নিম্ন স্তর। এরপর হচ্ছে ইমাম গাজ্জালি, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে নাসিহাত আল মুলকে একজন দেশ পরিচালকের কী কী গুণ থাকবে এবং কী কী দোষ তাকে বর্জন করতে হবে, সে এই গুণাবলীগুলো নাসিহাত আল মুলকে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে লুকা পেসিউলি, যাকে দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়ে থাকে, হিসাব বিজ্ঞানের জনক তারও অবদানটা আমাদের এখানে দেখতে পারি। এরপর হচ্ছে আমাদের থমাস মুরের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইথিওপিয়া। যেটা আমরা বলছিলাম যে আল ফারাবির চেইন অফ কমান্ড, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য, যেমন যদি আমি চিন্তা করি এটা হচ্ছে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে মন্ত্রী থাকবে, এরপর হচ্ছে এমপি থাকবে, সেইটিকে তিনটি ভাগে ভাগ করেছে, যেটি বর্তমানের ব্যবস্থাপনার স্তর, টপ লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল। এরপর হচ্ছে নসিহাত আল মুলক ইমাম গাজ্জালি কর্তৃক রচিত গ্রন্থ, লুকা পেসিউলি কর্তৃক দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এরপর হচ্ছে ইথিওপিয়ার যেটি থমাস মোরের উল্লেখযোগ্য গ্রন্থ ইথিওপিয়া। এরপর নিকোলো মিকিয়াভেলির দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। তারপর হচ্ছে শিল্প বিপ্লব কাল, সেটি 1750 সাল থেকে 1850 সালে তার উল্লেখযোগ্য যে সকল ব্যক্তির অবদান, একজন হচ্ছে জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ। জেমস স্টুয়ার্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি একটি গ্রন্থ লিখেন। অ্যাডাম স্মিথ, যাকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে, তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ওয়েলথ অফ নেশন। জেমস ওয়াট ও ম্যাথু বোল্টন কর্তৃক তারা বাষ্পীয় ইঞ্জিন এবং স্টিম ইঞ্জিনের আবিষ্কারক। আর রবার্ট ওয়েন, যাকে শ্রমিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। চার্লস ব্যাবেজ আমরা জানি কম্পিউটারের জনক। স্টুয়ার্ট জেমস কর্তৃক রচিত যে গ্রন্থ সেটি হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি। অ্যাডাম স্মিথ কর্তৃক উল্লেখযোগ্য যে গ্রন্থটি রয়েছে সেটি হলো দ্য ওয়েলথ অফ নেশনস। আর রবার্ট ওয়েন, যাকে শ্রমিক ব্যবস্থাপনার জনক বলা হয়, তার যে গ্রন্থ সেটি হচ্ছে এ নিউ ভিউ অফ সোসাইটি। আর চার্লস ব্যাবেজ কর্তৃক রচিত যে গ্রন্থ সেই গ্রন্থটির নাম হচ্ছে অন দ্য ইকোনমি অফ মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচার্স। এরপর হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। শিল্প বিপ্লব পরবর্তী 1850 সাল থেকে 1950 সাল পর্যন্ত সেই সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। একজন হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, আর একজন হচ্ছে হেনরি ফেল। তোমরা জানো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক যিনি হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, এবং আধুনিক ব্যবস্থাপনার জনক যাকে বলা হয়ে থাকে সে হচ্ছে হেনরি ফেল। তো হেনরি ফেল এবং এফ.ডব্লিউ. টেলর এই দুজন ব্যক্তির অবদান সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়াও আরও যারা রয়েছে, গিলবার্টের দম্পতি, হচ্ছে অলিভার সেলডন, মেরি পার্কার ফোলেট, তারপর চেস্টার আই বার্নার্ড, হেনরি লরেন্স গান্ড, এলটন ম্যাও, হুগো মাস্টারবার্গ। তো আমরা প্রথম দেখেছিলাম এফ.ডব্লিউ. টেলর কর্তৃক গ্রন্থের নাম হচ্ছে
প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এবং শপ ম্যানেজমেন্ট, এই দুটি তার উল্লেখযোগ্য গ্রন্থ। আর হেনরি ফাউল তার উল্লেখযোগ্য যে গ্রন্থ সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল, আরেকটি হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এই দুটি তার উল্লেখযোগ্য গ্রন্থ হেনরি ফাউলের। অলিভার শেলডন কর্তৃক রচিত দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট, চেস্টার আই বার্নার্ড কর্তৃক রচিত সেটি হচ্ছে ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন এবং দ্য ফাংশনস অফ এক্সিকিউটিভ। তারপর অ্যালটন ম্যাও কর্তৃক যেটি গ্রন্থ সেটি হচ্ছে দ্য হিউম্যান প্রবলেমস অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন। আর হুগো মাস্টার্স কর্তৃক রচিত যে গ্রন্থ সেই গ্রন্থটির নাম হচ্ছে সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইফিসিয়েন্সি। আর হেনরি গ্যান্ট, তিনি গ্যান্ট চার্টের জন্য সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, গ্যান্ট চার্ট। তারপর সমসাময়িক যুগ অর্থাৎ 1950 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে সকল দার্শনিক এবং মনীষীগণের অবদান রয়েছে তাদের মধ্যে ডগলাস ম্যাকগ্রেগর, হাসবার্গ, আব্রাহাম মাসলো, পিটার এফ ড্রাকার, তারপর হচ্ছে লুথার গুলিক, ম্যাক্স ওয়েবার, উইলিয়াম ওসি, নিলস বার্গ, উইস কুঞ্জো, এরপর কিথ ডেভিস, স্টিফেন পি রবিন্স। তো অ্যাজ আমরা জানি থিওরি এক্স এবং থিওরি ওয়াই এর জন্য ডগলাস ম্যাকগ্রেগর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আমাদের যে একটা অধ্যায় রয়েছে মোটিভেশনের মধ্যে থিওরি এক্স এবং থিওরি ওয়াই রয়েছে। হাসবার্গের টু ফ্যাক্টরস থিওরি, মোটিভেশন এবং হাইজেনিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিল। এবং মাসলোর চাহিদা সুকরণ তত্ত্ব, নিড হায়ারার্সি, সেই নিডকে সে 5টি ভাগে ভাগ করেছে, এটি মাসলোর উল্লেখযোগ্য অবদান। পিটার এফ ড্রাকার কর্তৃক রচিত যে গ্রন্থ দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, উইলিস কুঞ্জর ম্যানেজমেন্ট এ গ্লোবাল পার্সপেক্টিভ, পোস্টকোর্ট যিনি লুথার গুলিক কর্তৃক ম্যানেজমেন্টের ফাংশনকে পোস্টকোর্ট নামে অভিহিত করেন। রোল অফ ম্যানেজমেন্ট, এটা মিন্সবার্গ কর্তৃক একজন ম্যানেজারের কী কী রোল থাকবে সেই রোলগুলো মিন্সবার্গ উল্লেখ করেছিলেন। তারপর হচ্ছে উইলিয়াম উচির একটি থিওরি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জ্যাট থিওরি নামে পরিচিত। আর ডাকারের একটি উল্লেখযোগ্য উদ্ধৃতি, সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য যেমন শুধু ভোজন করা নয়, তেমনি ব্যবসায়ের উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন নয়। এখন তোমরা কিছু প্রশ্ন দেখতে পাবে, এইগুলো তোমাদের পার্ট এ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এসে থাকে। যেমন আধুনিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়ে থাকে, তাহলে উত্তর হবে কি হেনরি ফাউল। আবার যদি বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, তাহলে কি হবে সেটা। আধুনিক ব্যবস্থাপনার জননী, এটা ম্যারি পার্কার ফোলেট, একমাত্র মহিলা। আমাদের যে যতগুলো দার্শনিক ছিলেন তার মধ্যে ম্যারি পার্কার ফোলেটের অবদান সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তো যাকে আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয়ে থাকে। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, সেটি হচ্ছে ডব্লিউ টেলর। এবার হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। আমলাতন্ত্র জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। শিল্প মনোবিজ্ঞান হুগো মাস্টারবার্গ। সিস্টেম বা পদ্ধতিগত মতবাদের প্রবক্তা চেস্টার আই বার্নার্ড। এরপর হচ্ছে হন্থন স্টাডির প্রবক্তা অ্যালটন ম্যাও। মাঝে মাঝে এই প্রশ্নটি এসে থাকে 1 নম্বরের জন্য, হন্থন স্টাডির প্রবক্তার নাম কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচনার মূল বিষয়। তোমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ব্যবস্থাপনার ইতিহাস। তোমরা এই লেকচারটি ভালোভাবে ফলো করলে ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তো আশা করি তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ আস।
can stay online class. Thank you everybody.